বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানান। এ সময় তিনি গণভোট আইন এবং শেখ হাসিনা ও কামালকে দেশে ফেরানোর বিষয়ে কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়ার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, নিশ্চিত হবে পূর্ণ স্বাধীনতা। ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে। সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় রাখবে। তিনি আরও বলেন, এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, অন্যান্য বিষয় এবং আদালতের কন্ট্রোল ও শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে ন্যস্ত থাকবে। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি, কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয়, এখন সংসদের অস্তিত্বই নাই। এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছে বলে জানান আইন উপদেষ্টা। কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। এসএম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে তা বাতিল করে রায় দেন আপিল বিভাগ। 24-এর গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। 10 দিন শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলসহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রিটকারী আইনজীবীরা। এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় বাতিলের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে
নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয় 1996, 2001 এবং 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 14 বছর পর সেই আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আগামী 14th জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে তা থাকবে ঘুমন্ত অবস্থায়। আইনজ্ঞরা বলছেন, এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রক্রিয়ার পরিবর্ধন করতে পারবে জাতীয় সংসদ। এস.এম. আরিফ, মাই টিভি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের রায় আগামীতে রাজনীতির নতুন দিগন্ত শুরু করবে বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের পথচলায় আর কেউ যাতে ফ্যাসিস্ট হতে না পারে সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আহতদের চিকিৎসা সহায়তা করতে আর্থিক অনুদান প্রদানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জনগণের অধিকার হরণ করে আজীবন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে শেখ হাসিনা যে ব্যবস্থা তৈরি করেছিল তার ইতি টানা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে 16 বছর বিএনপি যে আন্দোলন করেছে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে তার সফলতা এসেছে। আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। রায় ঘোষণার পর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি এই রায়কে স্বাগত জানিয়েছে এবং আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেটি ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের পর মগবাজারে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্রিফিংয়ে বলা হয়, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সেটি ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই সুযোগে হাসিনা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে জামায়াত। সরকার ব্যবস্থা বাতিলের কারণে শেখ হাসিনা সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছে। এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে, দীর্ঘ আন্দোলন করেছে এবং এই কেয়ারটেকার সরকারের জন্য জাতির অনেক রক্ত দিতে হয়েছে। রায়কে নিরপেক্ষ নির্বাচনের নতুন সুযোগ সূচনা হিসেবে উল্লেখ করে জামায়াত জানায়, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে জনগণের। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে
14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাতীয় উদাহরণ। এই রায়ের ফলে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। এখন নজর পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের দিকে। সরকার আছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের যে রায় আদালত দিয়েছেন, এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। এনসিপির এ নেতা আরও বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে অস্পষ্টতা আছে, এটা আগের জাতির সামনে সরকারকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, তাহলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশের সকল পক্ষে আমরা নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে, বাংলাদেশে এক ধারাবাহিকতা তৈরি করতে হবে, সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচনের সাথে জুলাই সনদ বা নির্বাচনের জোর হওয়া না হওয়া এগুলোর সাথে জুলাই সনদকে আমরা নির্ভরশীল মনে করি না। জুলাই সনদ টোটালি ডিফারেন্ট একটা ডকুমেন্ট এবং সরকারের একটা আলাদা এজেন্ডা এবং সরকারের একটা আলাদা কর্তব্যের জায়গা। সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে, তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট দূরীভূত হবে না। অতএব সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকেও অংশগ্রহণ করতে হলে সেই নির্বাচনে যেন ইসলামপন্থী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সেই কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়া মিলাদ ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। 1965 সালের এই দিনে জন্ম নেয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার ডাকনাম পিনো। লেখাপড়া শেষ করার আগেই মাত্র 22 বছর বয়সে 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হন তিনি। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। 2002 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তারেক রহমান। এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। 111 সরকারের সময় তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকারও হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে চলে যান। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 2002 সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2016 সালের 6ষ্ঠ কাউন্সিলেও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারেক রহমান 1994 সালের 3 ফেব্রুয়ারি ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান সম্প্রতি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে ল ডিগ্রি সম্পন্ন করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণ অভ্যুত্থানে 24-এর 5 আগস্ট আশুলিয়া 6 মরদেহ পোড়ানোসহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় 16 জন আসামির বিরুদ্ধে রাজশাহী এসআই শেখ আফজালুল হকের জেরা হয়েছে। আসামি পক্ষ স্টেট ডিফেন্স আইনজীবীরা তাকে জেরা করেন। বেলা 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হয়। রাজশাহী আফজালুলের জেরা শেষে আরও 2-3 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এরপরই যুক্তিতর্ক হবে মামলাটির। সব মিলিয়ে আগামী মাসের মাঝামাঝিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এই কথা বলেন ডক্টর খলিলুর রহমান। এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান। গত বছরের আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফর করেছিলেন। দুর্বৃত্তদের গুলি করার নির্দেশ কমিশনারের নয়, বরং পুলিশ আইনে বলা হয়েছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে পুলিশ আইন প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি নির্ভর অপরাধ মোকাবেলায় আধুনিক ক্ষমতা গড়ে তুলতে উদ্বোধন করা হলো ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার। সকালে পুরাতন রমনা থানার পাশে ডিবি কম্পাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিবিডিএমপির শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে ডিএমপি কমিশনার বলেন, সাইবার সাপোর্ট সেন্টারের ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে, অনলাইন প্রতারণা রোধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে। অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। দুর্বৃত্তদের গুলি করার নির্দেশ কমিশনারের নয়, বরং পুলিশ আইনে বলা আছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা দিতে প্রচলিত আইন প্রয়োগ করবে পুলিশ। আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাই পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা হয়। এ সময় পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান কমিশনার। বলেন, পুলিশের পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেছেন। এখন 30 দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল। সেই অনুযায়ী আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এতে করে শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার কোল ঘেঁষে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে সেটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের কাঁঠালতলা, ক্যাফেটেরিয়া, রফিক ভবন, শান্ত চত্বর, শহীদ মিনার সহ পুরো ক্যাম্পাসে এখন সবার মুখে মুখে চলছে যোগসু নির্বাচনের কথা। যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আমাদের এখানে আবাসন ভাতা নাই এবং হল নাই, ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো না। আমাদের আবাসন ভাতা থেকে শুরু করে আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যে মানে এক্স্যাক্টলি সমাধান করতে পারবে বা এটার একটা সুরাহা করবে, আমরা ইনশাআল্লাহ তাকেই ভোট দেব। নির্বাচনে জয়ী হলে নারীদের সাইবার বুলিং, খাদ্য, আবাসন সহ সব ধরনের সমস্যার সমাধান করা হবে বলে জানান প্রার্থীরা। পরিবহন সংকট, আবাসন সংকট, এতগুলো সংকট আসলে স্বল্প সময়ে ছাত্র সংসদ যারা নির্বাচিত হবে তারা কি আসলে এটা পারবে কিনা, তা আমরা কিন্তু জানি যে কতটুকু কাজ আমাদের ক্যাপাবল, আমাদের ক্যাপাসিটির ভিতর। পুরান ঢাকায় 2টা হল হচ্ছে, সেই হলগুলোর কাজ যথাসময়ে সম্পূর্ণ
করব যাতে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হয়। আসছে 22 ডিসেম্বর যোগসুর ইতিহাসের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছে সকল শিক্ষার্থীরা। শিমুল খান, মাইটিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 353 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 745 জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 243 জন, ঢাকা বিভাগে 154 জন, বরিশাল বিভাগে 125 জন, চট্টগ্রাম বিভাগে 89 জন, খুলনা বিভাগে 32 জন, ময়মনসিংহ বিভাগে 53 জন, রাজশাহী বিভাগে 48 জন এবং সিলেট বিভাগে 1 জন ভর্তি হয়েছেন।